হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই পরশুরাম তো বলছে এবার আমি ফোনটা রাখছি, কারণ আমার বউ আবার আমাকে অর্ডার করেছে যে 100 গ্রাম আদা, একটু রসুন, 1 কিলো পেঁয়াজ আর চন্দ্রমুখী আলু নিয়ে আসতে। কর্ণ বলছে শাট আপ, জাস্ট শাট আপ। তখন শিবপ্রসাদ বলছে আসলে গার্হস্থ্য জীবনযাপন করি আর আপনাদের মতো কিছু ক্রিমিনালের গালমন্দ খাই, এই করেই জীবন কেটে যায় আর কি। শিবপ্রসাদ বলছে যাই হোক, আপনি আপনার কাজ চালিয়ে যান, শুধু একটা কথা মাথায় রাখবেন, আমাদের দুজনের মধ্যে একটা সত্তা বিদ্যমান, সেটা হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। কর্ণ কিন্তু হ্যালো হ্যালো করতেই থেকে যায় আর শিবপ্রসাদ ফোনটা কেটে দেয়। কর্ণ চ্যাটার্জি বলছে না, এই লোকটা সুবিধের নয়, এই লোকটা খুব ঘোরেল। আমার কেন জানি না মনে হচ্ছে এই লোকটাই পরশুরাম বলতে যাবে কি। ওদিকে আরাধ্যা বলছে কে কে, বলে না কিছু না, আগে আমি নিজে নিশ্চিত হই। এই শিবপ্রসাদ হয়তো জানে না যে আমার নেটওয়ার্কটা কত বড়, এরকম দু একটা শিবপ্রসাদ কেন, দু একটা পরশুরামও, মানে কখন কি হয়ে যাবে তাদের কেউ কিছু বলতে পারবে না। আই মিন ইট। এদিকে নন্দিনী বলছে আমি অ্যাডভোকেট হয়ে নয়, এই বাড়ির মেয়ে হয়েও ভাবতে পারছি না যে তোমরা কর্ণ চ্যাটার্জির কথায় প্রভাবিত হয়ে আমার দিদির মানে আমার বোনের কাছে গিয়ে তোমরা জেরা করবে, আর ওই ছোট্ট ছেলে লাট্টু ওকে প্রশ্ন করবে যে সে পরশুরামকে দেখেছে কিনা। জিৎ মুখার্জি বলছে তুমি এ কথা বলতেই পারো, কারণ তুমি নিজেকে এই বাড়ির মেয়ে বলে দাবি করো, কিন্তু তুমি কি করেছো এই বাড়ির জন্য, তোমার বোন আরাধ্যার জন্য তুমি কি করেছো? তুমি আর তোমার বোন তটিনী মিলে তো পরিবারটাকে ছাড়খাড় করে দিয়েছো। তুমি কি করলে? কবিরের এমন অবস্থা করলে যে ও বেলই পেল না, তারপরেও তোমার এই কথাগুলো বলা সাজে? নন্দিনী বলছে আলবাত সাজে, এরপরেও তোমরা যে এই কথাগুলো বলছো সেটা কিন্তু আইনত অপরাধ, এটা একটা ক্রাইম। আয়ুষী বলছে তুই না বেশি কথা বলিস না, এত জ্ঞান এত অ্যাডভাইসের আমাদের প্রয়োজন নেই। আয়ুষী বলছে তুই এই বাড়ির মেয়ে বলে নিজেকে বলছিস, কিন্তু কি করেছিস তুই এই বাড়ির জন্য? কিছু তো করিসনি। কবিরকে ছাড়া ফুলসজ্জা রিসেপশন হবে কি করে? তখন নন্দিনী বলছে কবির তো পৌঁছবে না। বলছে আমি তো এখনও বলছি যে কবির পৌঁছবে না, কর্ণ চ্যাটার্জিকে এই সমস্ত পাগলামো করতে বন্ধ করতে বল, মানে বন্ধ করতে বল। আরাধ্যাকে বল এখনো সময় আছে, ও যাতে বাড়ি ফিরে আসে, এসে একটা ডিভোর্স কেস ফাইল করুক, তারপরে কবিরকে ছেড়ে দিক, পরে না হয় একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া যাবে। তখন তার কাকিমা বলছে বাবা, খুড়তো বোন বলে তাই বলছো তাই তো, নিজের বোন বলে যদি হতো তাহলে বলতে পারতে এমনটা। নন্দিনী বলছে তাছাড়া কি বলবো, ও তো ছাড়া পাবে না, ও তো ক্রিমিনাল, ওকে অনেকটা বছর জেলে পোষতে হবে। ভানু বলছে প্লিজ এগুলো এবার বন্ধ করো, পরিবারের মধ্যে যে খেইটা চলছে এগুলো বন্ধ করো। নন্দিনী বলছে বন্ধ করা যাবে না, তবে হ্যাঁ কনে বিদায়ের সময় যে প্রহসনটা হয়েছিল, বরণের সময় যে প্রহসনটা হয়েছিল, এবার রিসেপশন পার্টিতে নাক কাটা যাবে ওই কর্ণ চ্যাটার্জি আর আরাধ্যার, আর এই সব কিছুর জন্য দায়ী থাকবে তোমরা। জিৎ মুখার্জিকে বলছে পিতা হিসেবে তোমার বলা উচিত ছিল যে এটা একটা পাগলামো, এটা কোনো সুস্থতার লক্ষণ নয়। জিৎ মুখার্জি বলছে না, এটাকে বলে কনফিডেন্স, আত্মবিশ্বাস। কর্ণ চ্যাটার্জি আত্মবিশ্বাসী, আরাধ্যা আত্মবিশ্বাসী, তাই এমনটা করেছে। আরাধ্যা ঠিক তোমার নাকের ডগা থেকে কবিরকে বেল করিয়ে নিয়ে আসবে, দেখে নিও, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। জিৎ মুখার্জি বলছে নন্দিনীকে। নন্দিনী বলছে বেশ, আমি ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, কবিরের সাজা হবে। যখন নন্দিনী চলে যাচ্ছে তখন প্রাচী আসে, এসে বলছে থাক না রে, এবার একটা সমঝোতা হোক, তুই তো সবার দিদি বল, আরাধ্যার কথাটা এবার আমাদেরকে ভাবতেই হবে। তুই পারিস না কোনোভাবে ছোটদিকে বুঝিয়ে? দেখ কবির তো ভুল করে ফেলেছে, ওকে শোধরানো যাবে না। কিন্তু নন্দিনী হাত দিয়ে থামিয়ে দেয়, তটিনী কোনো কথা শুনবে না। তোরা সবাই হয়তো একটা কথা ভুলে যাচ্ছিস, তোরা কয়েনের একটা দিক দেখছিস, অন্যদিকে আছে ওর সন্তান লাট্টু। তোরা একটা দিক দেখছিস কি তোর অন্য দিকটা দেখছিস না। ও একজন মা, একজন মা হিসেবে ওর সন্তানের যে ক্ষতি করতে চেয়েছে সে তাকে কখনো ছেড়ে দেবে না। পরশুরামের নাম মানে পরশুরাম নামক ওই ক্যারেক্টারটা যদি ঠিক সময় মতো না এসে পৌঁছতো তাহলে আজকে লাট্টু হয়তো থাক সেসব কথা। নন্দিনী এইসব কথা বলে চলে যায়। জিৎ মুখার্জি বলছে নন্দিনী ভাঙবে তবুও মচকাবে না। তটিনীকে নিয়ে কি করা যায় এমনটা ভাবতে ভাবতেই জিৎ মুখার্জির ফোন আসে কর্ণ চ্যাটার্জির। ফোন করে বলছে তটিনীর বাড়ি গিয়েছিলেন? জিৎ মুখার্জি বলছে হ্যাঁ। কর্ণ চ্যাটার্জি বলছে যে তটিনী বাড়ি থেকে বেরোবে, আর বলছে তো তাতে কি হয়েছে? বলে তটিনীর বাড়ির উপরে নজর রাখা হচ্ছে, শিবপ্রসাদও বেরোবে। তখন জিৎ মুখার্জি বলছে কিন্তু বাচ্চাগুলো বেরোবে না, আর বেরোলেও বাবার সাথে বেরোবে। বলে ধুর, শিবপ্রসাদ কি করবে, বাবা কি করবে, হ্যাঁ কি করবে? আমি সব থেকে আপনার যে বাড়ির অ্যাডভোকেট আছে ওকে বলে দেবেন সব থেকে বড় লয়ার হায়ার করেছি আমার ছেলের জন্যে, সে আমার কেসটা লড়বে। তাই এই কেসটা তো আমি যে করেই হোক মানে এনি হাউ জিতছি, কেউ আমার কিচ্ছু বিগড়াতে পারবে না। বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী আস্তে আস্তে আমার লোক তোমাদেরকে ঘিরে নিচ্ছে, এবার দেখো কি হয়। ওদিকে দেখা যাচ্ছে তটিনী রেডি হয়ে এসেছে, মন্দিরে পুজো দিতে যাবে, মানত করেছিল তাই। এবার পরশুরাম বলছে সুন্দর লাগছে দেখতে, পরনে বেনারসি মানে ঢাকাই শাড়ি, মাথায় লাল সিঁদুর। বলে ধুর,
এটা বেনারসি মানে ঢাকাই শাড়ি নয়। বলে তাহলে? বলে এটা বেগমপুরি। বলে ও সে যাই হয়ে যাক না কেন। এই বলে বউকে যখন ধরতে যাচ্ছে বলছে এই ছোবে না, আমাকে ছোবে না। বলে কেন? বলে এক্ষুনি স্নান করে এসছি, যাও তুমি এক্ষুনি বাজারে যাও, তাড়াতাড়ি যাও। বলে কেন এত তাড়া দিচ্ছ কেন? বলে ও মা, আজকে দুপুরে আমরা সিনেমা দেখতে যাব না? বলে না না, আজকে একদম হবে না, আজকে ক্লায়েন্ট মিট আছে। বলে তুমি আমার সোনা বন্যা, ভালো বন্যা, আজকে আমরা যাচ্ছি। বলে তুমিও আমার সোনা বউ না, আজকে আমার ক্লায়েন্ট মিট আছে, হবে না যাওয়া। তটিনী তখন কি আর করবে, কিছু করার নেই। বলছে দাও 11টা টাকা দাও, মন্দিরে যাব, দক্ষিণা দেওয়ার আছে। তখন বলছে ও টাকার বেলাতে ছোঁয়াছুঁই কোনো কিছু নয়, তাই না? বলে অত বাজে বকো না তো, টাকাটা দাও। তারপর শিবপ্রসাদ টাকাটা দিয়ে দেয়। আর তটিনীকে শিবপ্রসাদ এবার বলছে খুব সাবধানে যেও কিন্তু। বলে চিন্তা করো না, আমি আমার আত্মরক্ষা করতে জানি। এই বলে তটিনী বেরিয়ে পড়ে। এদিকে তটিনী বেরোতেই শিবপ্রসাদ কিন্তু সৌরভকে ফোন করে দেয়। বলছে হ্যাঁ বল। বলছে এক্ষুনি বেরিয়ে পড়। তটিনী গেছে মন্দিরে। চারপাশে কিন্তু খুব অচেনা মুখ দেখা যাচ্ছে। আমরা টার্গেটে আছি। যতদূর সম্ভব তটিনীর পিছনেও মানে লক্ষ্য করা হচ্ছে। যত তাড়াতাড়ি হোক উড়ে আসতে পারলে উড়ে আয়। 15 মিনিট এখান থেকে ও রিক্সা নেবে, ম্যাক্সিমাম 18 মিনিট, তার মধ্যে উড়ে আসতে হলে উড়ে আয়। একদম লেগে পড়, মানে পাহারাতে বলছে আর কি, তটিনীকে কভার কর, এই কথাটা বলে দেয়। আর বলে তুই? বলে আমি আর কি, আমি মধ্যবিত্ত একজন মানুষ, এখন যাব বাজার করতে, আদা রসুন পেঁয়াজ মাছ গাজর ক্যাপসিকাম এগুলো আনতে। বলে আচ্ছা ঠিক আছে। এই বলে সৌরভরা বেরিয়ে পড়ে। এবার ঠিক কিছুজন গাড়িতে বসে তটিনীকে ফলো করছে আর কর্ণকে খবর দিচ্ছে তটিনী চ্যাটার্জি বেরিয়ে পড়েছে, বলে তুলে নাও। এই বলে ওরা তুলতে বেরিয়ে যায়। তটিনী এদিকে রিক্সা থেকে নেমে পড়ে। তটিনীর পেছনেই ঠিক গুন্ডাদের গাড়ি, আর ঠিক সামনে স্পেশাল ব্রাঞ্চের গাড়ি ঢুকে পড়েছে। গুন্ডাগুলো তো দেখে অবাক। তটিনী এদিকে সৌরভ আর মায়াকে দেখে বলছে আপনারা? বলছে স্পেশাল ব্রাঞ্চ। বলে হ্যাঁ, কিন্তু আপনারা কেন এখানে? বলে আপনার সুরক্ষার জন্য, প্রত্যেকটা মুহূর্তে কেউ না কেউ আপনাদের উপর নজর রেখেছে। তটিনী বলছে এই খবরটা আপনাদেরকে কে দিল যে আমি মন্দিরে যাচ্ছি? বলে আমাদের লোক নজর রেখেছে আপনার উপরে 24 ঘন্টা, চিন্তা করবেন না, আপনার সেফটির জন্যে। বলে দেখুন আমার এটা চাই না, আমার ভালো লাগছে না প্রত্যেকটা মুহূর্তে কেউ আমাদেরকে নজরে নজরে রাখছে। আপনারা প্লিজ এইভাবে জাস্ট ফলো করাটা বন্ধ করুন, এটা খুব অস্বস্তিকর। কিন্তু মায়ারা তটিনীকে বোঝায়। তটিনী বুঝতে পারে, এরপরে মন্দিরে চলে যায়। আর মায়া সৌরভ এরা সব ফলো করছে তটিনীকে। এবার কর্ণ চ্যাটার্জির গুন্ডা কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানিয়ে দেয়। কর্ণ চ্যাটার্জি ভাবছে তার মানে কেউ নজর রাখছে, কিন্তু কে নজর রাখছে? কর্ণ বলছে কে নজর রাখছে? তখন দেখা যাচ্ছে পরশুরাম দাঁড়িয়ে আছে, দূর থেকে দাঁড়িয়ে দেখছে। বলছে কর্ণ চ্যাটার্জি, তুমি এই লড়াই জিততে পারবে না, তুমি যুগে যুগে জন্মাবে আর যুগে যুগে তোমার রথের চাকা মাটিতে বসবে, তুমি জিততে পারবে না। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে মানে ছেলে লাট্টু বন্দুক নিয়ে খেলছে, আর পাশে পিকো ছবি আঁকছে। বলছে যে এই তুই বন্দুক নিয়ে খেলাটা বন্ধ করবি, তখন থেকে আওয়াজ করে যাচ্ছিস, আমার তো পড়তে অসুবিধে হচ্ছে। লাট্টু বলছে তুই পড়ছিস নাকি, তুই তো ছবি আঁকছিস ওই কার্টুন ক্যারেক্টারগুলো। তখন দরজায় কে নক করছে। পিকো বলছে এই যা না, খোল না। বলে আমি কেন খুলবো, যা তুই খোল। তখন বলছে এই শিবপ্রসাদ, শিবুদা, আমি মিতা, তটিনী আমি মিতা, এইভাবে বলছে। লাট্টু বলছে ওই যে এসে গেছে, হয় তেজপাতা, না হয় কালো জিরে, না হয় চিনি, না হয় পাঁচফোড়ন, এগুলো চাইতে এসছে। পিকো বলছে দরজাটা খুলে দে না। বলে না তুই খোল। খুব রেগে গেছে লাট্টু। এরপরে পিকো দরজাটা খোলে। খুলতেই মিতা আন্টি বলছে যে পিকো আমার লক্ষ্মী মা, আমার না চিনি বাড়িতে একদম ফুরিয়ে গেছে, একটু এনে দে না মা, আমি কড়াই চাটনি বসিয়ে এসেছি। লাট্টু বলছে 47 টাকা কিলো চিনি, মা বলেছে। আন্টি বলছে হ্যাঁ ঠিক আছে, শোধ দিয়ে দেবো, বুঝেছিস, অত শোনাতে হবে না। যা না পিকো, তুই তো লক্ষ্মী মেয়ে আমার, তুই তো ভালো, যা চিনিটা নিয়ে আয় না। লাট্টু কিন্তু ইশারা করছে একদম না, একটু চিনি নিয়ে আয় না, দেখ না তোর ভাই কিরকম করে কথা বলছে, তোর আঙ্কেল বাড়িতে থাকলে কি আর বলতাম। লাট্টু বলছে আছে, ঠিক বাড়িতে আছে, অনেক রাত্রে মেডিসিন খেয়ে বাড়িতে এসেছে, আমি দেখেছি, পা দুটো টলমলো করছিল। আমার যে পোষা ডগিটা আছে কালু, যাকে আমি বিস্কিট দিই, তার পায়ে চাপা দিয়ে দিয়েছিল, আর একটু হলেই না ঘ্যাক করে ধরতো, আর একটু হলেই নর্দমাতেই পড়ে যেত মেডিসিন খেয়ে। মিতা আন্টি বলছে চুপ কর তুই, গুরুজনদের সম্পর্কে এসব কথা বলতে আছে নাকি। পিকো বলছে ভাই মাম্মিকে বলে দেবো, কিন্তু গুরুজনদের সাথে এইভাবে কথা বলতে আছে নাকি। বলছে মাম্মি তোকে এইসব শিখিয়েছে। বলে পাও শিখিয়েছে আমাকে। মিতা আন্টি বলছে তোর পা কি শিখিয়েছে। বলে শিখিয়েছে যে কখনো মিথ্যে কথা বলতে নেই। বলে বাবা খুব ডেপো হয়েছিস, বন্দুক চালাচ্ছিস, যা গিয়ে পড়তে বস, বড় হয়ে কি গুন্ডা হবি নাকি। পিকো বন্দুকটা তার দিকেই দেখাচ্ছে, মানে লাট্টু যেন তাকেই গুলি করবে বড় হয়ে। বলছে অতুলের যে পিসি দিয়ে আছে, পিসি দিয়ার 100 বছর বয়স। কেন বলছে এই কথাটা, কারণ মিতা আন্টি বলছে তার শাশুড়ি মা আর কতই বা বছর বাঁচবেন, তিনি একটু চাটনি খেতে চেয়েছেন, তাই ওই কথাটা বলছে। বলছে তাই নাকি, 100 বছর, কোন ডাক্তার দেখান রে, বল না, আমি আমার শাশুড়ি মাকে নিয়ে যাব। বলে না, নিয়ে গিয়ে কোনো লাভ নেই, ওনার একটাই ওষুধ, উনি কাউকে ছোট বাচ্চাদের কখনো জ্ঞান দেন না।
ওটাতে অ্যাডভাইসও দিতেন না, পড়ার কথা তো একদমই বলতেন না। এই চুপ কর তো, বেশি পেকেছিস। ওদিকে পিকো চিনি নিয়ে আসে, বলে এই আসি হ্যাঁ। যখন বেরোচ্ছে তখন শিবপ্রসাদ ঢুকছে বাড়িতে। শিবপ্রসাদকে বলছে চাটনি করবো তো, তাই চিনি নিতে এসেছিলাম, তোমার ছেলেটাকে একটু দেখো হ্যাঁ, বড্ড ট্যাক ট্যাক করে কথা বলতে শিখেছে। শিবপ্রসাদ মাথা নাড়ছে। শিবপ্রসাদ বলছে কি কি বলেছিস, মানে ওই মহিলা চলে যাওয়ার পরে। তখন বলছে মানে যা যা এতক্ষণ ধরে কথাবার্তা হলো সবটা একদম লাইন বা লাইন লাট্টু বলে ফেলছে তার পাকে। এরপরে পিকো জিজ্ঞাসা করছে বাবা হোয়াট ইজ পাঁচফোড়ন, বলে উফ চুপ কর তো, তোদের এই প্রশ্ন আর ভাল লাগে না, যা গরম পড়েছে। এই বলে বাজার টাজারগুলো সব রাখে রান্নাঘরে। আর লাট্টুকে জিজ্ঞাসা করছে উনি রেগে গেছিলেন কেন, তখন লাট্টু বাকি কথাগুলো বলছে। পরে পরশুরাম বলছে খুব দুষ্টু হয়েছিস তুই, হ্যাঁ এরকম কেউ বলে, কোলে উঠিয়ে বলছে। লাট্টু বলছে কি করবো পা, মিথ্যে কথা বলছিল, তুমি তো বলেছো মিথ্যে কথা বলা পাপ, বাচ্চাদের মিথ্যে কথা বলতে নেই। পরশুরাম বলছে কখনো মিথ্যে কথা বলবে না, আর গুরুজনদের সাথেও কখনো এরকম ভাবে কথা বলবে না, কেমন। তখন তটিনীও চলে আসে পুজো দিয়ে, বলে ও মা তুমি এসে গেছো, বলে হ্যাঁ, বলে সবাইকে পুজোর ফুল ঠেকিয়ে দিচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।